কিচ্ছু বাড়ির মা কাকিমা বৌদিদের নোংরা নোংরা ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে সেই সব রোস্টারদের আজকে 1 মিলিয়ন ফলোয়ার। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? দিদি আচ্ছা দুগ্ধ পান করবো। কেন মামুনি, তুমি কি সমাজসেবক গুরু যে সকলকে তোমার দুধ খাইয়ে বেড়াবে? সম্ভব নয়, কারণ ওটা রক্ত মাংস দিয়ে করা। চন্দ্রযান ফোন নয় যে সবকিছুকে ভেদ করে স্বর্গে প্রবেশ। এখানে ইরাম ইরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়, মিয়া খালিফা ক্যাম্প দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয়। তিলোত্তমা আজকে নেই, যে ছিন্ন ভিন্ন ভাবে আমাদের থেকে চলে গেছে। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। সারা জীবন কিছু নোংরা নোংরা মেয়েদের ভিডিও বানা নিজের ভিডিওতে ইউজ করে উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করে দেখিয়ে এখন বিড়াল রাত্রেবেলা বেরিয়েছে মাছকে চুরি। দাঁড়াও এইটুকু দেখেই অবাক হলে? এটা তো সবে টিপ অফ দ্য আইসবার্গ ছিল, অ্যান্ড আই এম শিওর পুরো ভিডিওটা দেখলে তুমি আরো অবাক হবে। এই ভিডিওতে আমি বাংলা রোস্টিং কমিউনিটির ডার্ক সাইডটা তুলে ধরেছি আর নিজের কিছু প্রশ্নের উত্তরও বের করেছি। যেমন বাংলা কমিউনিটিতে এত রকমের চ্যানেল ক্যাটাগরি থাকা সত্ত্বেও কেন বাংলাতে রোস্টারের সংখ্যাটা এত বেশি? যেখানে লিগাল কেস বা থানা পুলিশ হওয়াটা রোজকার ব্যাপার, সেই এত ডিস থাকা সত্ত্বেও এত বেশি ভিড় কেন রোস্টিং কমিউনিটিতে? এছাড়াও আরো প্রশ্ন যেগুলো আমি শিওর তোমার মনেও রয়েছে, সেই সব প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে ভিডিওতে আগে আলোচনা করেছি। সেটা জানতে ভিডিওটা শেষ অবধি দেখো। আমরা সবাই জানি 2016তে ভারতে জিও আসায় ইন্টারনেট ইউজার আর ইউটিউব ক্রিয়েটারের সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকে। আর তোমার স্মৃতিশক্তিতে একটু জোর দিলে তোমার মনে পড়বে যে সেই সময় ইউটিউবে ক্রিয়েট করা চ্যানেলগুলোর মধ্যে টেক চ্যানেলের যেন বন্যা বয়ে গেছিল। সবাই সবার নামের আগে টেকনিক্যাল কথাটা অ্যাড করে চ্যানেল বানিয়ে দিচ্ছিল, যেমন টেকনিক্যাল সাগর, টেকনিক্যাল মুকেশ, টেকনিক্যাল গুরুজি বা টেকনিক্যাল হ্যান্ড, টেকনিক্যাল ত্যান। বাট এই টেকনিক্যাল চ্যানেলের সাথে সাথে আরো একরকম চ্যানেল ক্যাটাগরি খুব পপুলার হয়েছিল, যার নাম ছিল রোস্টিং। আর সেই থেকেই ইন্ডিয়ান ইউটিউব কমিউনিটিতে রোস্টিং এর শুরু হলো। শুরুতে রোস্টিংটা কেবল ডাবল মিনিং জোকস, ফানি হিউমারের মধ্যে সীমাবদ্ধ ছিল, বাট সময়ের সাথে সাথে বর্তমানে সেটা বডি শেমিং, ফ্যাট শেমিং, পার্সোনাল অ্যাটাক, রেসিজম এবং সেক্সিস্ট আর ডার্ক হিউমারের রূপ নিয়েছে। এই রোস্টিং এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল টিকটক ভার্সেস ইউটিউবের সময়, যখন টিকটকারদের ছাক্কা, মুজরা করনে ওয়ালে, গে এসব বলা কোনো ব্যাপারই ছিল না। আর রোস্টিং যে শুধু হিন্দিতে সীমাবদ্ধ ছিল তাও কিন্তু নয়। হিন্দি রোস্টিং কমিউনিটিকে টেক্কা দিয়ে বাংলাতেও রোস্টিং এর ঝড় শুরু হয়, যেখানে দ্য বঙ্গায়, ডার্টি গায়, খিল্লি বা চিরু এদের মতো ক্রিয়েটাররা ডাবল মিনিং জোকস, ফানি হিউমার দিয়ে রোস্টিং এর শুরু করে। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে কোনো মেয়ের বডি শেমিং, ফ্যাট শেমিং, পার্সোনাল অ্যাটাক ছাড়া যেন রোস্টিংই দেখা যায় না বাংলাতে। এখনকার রোস্টিং ভিডিওতে শুধু দেখতে পাই নুডিটি, ভালগারিটি, পার্সোনাল অ্যাটাক, অনলাইন বুলিং এসব। আর দিনের পর দিন এসব দেখার পর আমার মাথায় একটা প্রশ্ন আসে যে এই ক্যাটাগরিটা এত ক্রিটিসাইজ হওয়ার পরেও, যেখানে লিগাল কেস, হুমকি এসব রেগুলার ব্যাপার, সেখানে নতুন ক্রিয়েটাররা অন্য এত ক্যাটাগরি থাকতে রোস্টিংই কেন শুরু করছে? আর তাই বেশি দেরি না করে আমি বেরিয়ে পড়লাম আমার এই প্রশ্নের উত্তর খুঁজতে। আর বহুদিন ধরে পুরো রোস্টিং ইন্ডাস্ট্রিকে অ্যানালাইজ করার পর আমি আমার আসল উত্তরটা খুঁজে পেলাম, যেটা শুনলে তুমিও শকড হতে বাধ্য। আসো তাহলে শুরু থেকে শুরু করি। সবার প্রথমে আমাদের জানতে হবে এই রোস্টিং এর উৎপত্তি কোথা থেকে, বা কে স্টার্ট করেছিল এই রোস্টিং জিনিসটা। দেখো, রোস্টিং এর উৎপত্তি জানতে আমাদের একটু পেছনে যেতে হবে। আসলে 1912 সালে ওয়েস্টের একটি প্রাইভেট ক্লাবে রোস্টিং এর শুরু হয়, যেখানে একটা ভালো কজে মানে ক্রাউড ফান্ডিং এর জন্য রোস্টিং করা হতো। যেখানে এক ব্যক্তি যাকে রোস্ট মাস্টার হিসেবে নেওয়া হতো, বাকিরা তাকে নিয়ে জনসমক্ষে মজা, ক্রিটিসাইজ করা বা হেলদি ব্যান্টার করতো। এটা ওদের একটা প্রাইভেট ইভেন্ট ছিল এবং সেই ইভেন্ট থেকে যত টাকা আয় করা হতো সেই সমস্ত টাকাই তারা কোনো ভালো কাজে সাহায্য করার জন্য ডোনেট করে দিত। আর দেখতে দেখতে সেই সময় ওয়েস্টার্ন দেশগুলোতে এটা একটা এন্টারটেইনমেন্টের নতুন ধরন হয়ে উঠেছিল, যেখানে রোস্টিং এর মাধ্যমে হিউমার জেনারেট করা হতো। কিন্তু এখানে মনে রাখার বিষয় এটাই যে এখানে কাউকে গালি দেওয়া হতো না, বা কাউকে পার্সোনাল অ্যাটাক বা কাউকে বুলি করা হতো না। এখানে হওয়া ক্রিটিসিজম খুবই হেলদি ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই বিষয়টা এমন একটা রূপ ধারণ করলো যখন আর কোনো ডোনেশন বা কোনো সোশ্যাল কজের জন্য নয়, বরং নিজেদের আনন্দের জন্যই রোস্টিং হতো, যার লেভেলও আস্তে আস্তে অত্যন্ত ভয়ানক হয়ে উঠলো। এতে তখনকার দিনে অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, অনেকের ফেম নষ্ট হয় এবং এমনকি অনেকে প্রাণও হারিয়েছে বলে জানা যায়। এরপর কেটে যায় কয়েক বছর আর দেখতে দেখতে শুরু হয় 2011 সাল। ওয়েস্টার্ন দেশগুলোতে, বিশেষ করে আমেরিকাতে, তখন রোস্টিং কালচার অনলাইনে আসতে শুরু করে, কারণ যে ইন্টারনেটের বুমটা আমাদের দেশে 2016 সালে জিওর জন্য এসেছিল, সেটাই ওয়েস্টের দেশগুলোতে 2010 এবং 2011 সালে এসেছিল। সেখানেও ইন্টারনেট খুবই ইজিলি অ্যাভেলেবেল হয়ে গিয়েছিল এবং বড় বড় রোস্টারদের উত্থানও শুরু হয়েছিল সেই সময়। তোমরা তো জানো না যে ভারতে বা বাংলা ইউটিউব কমিউনিটিতে যত বড় বড় রোস্টার রয়েছে তারা প্রায় সকলেই
এই ওয়েস্টার্ন ক্রিয়েটার থেকে ইনফ্লুয়েন্সড হয়ে রোস্টিং করা স্টার্ট করে। ওয়েস্টের দেশগুলোতে 2010 আর 11 সালে রোস্টিং কালচার খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। তখন সেখানে দর্শকদের স্পষ্টভাবে জানানো হতো যে যদি কেউ রোস্ট করে তবে তারা যাকে নিয়ে রোস্ট করছে তাকে 1 সপ্তাহ আগে অনুমতি নিয়ে জানিয়ে দিয়েছে এবং সে জানে যে কি বিষয় নিয়ে কথা হবে এবং কিভাবে তাকে অপমান করা হবে। এর ফলে সেখানে একটা হেলদি হিউমার তৈরি হতো। কিন্তু যখন ভারত রোস্টিং কালচার এক্সপোজড হয় 2016 এবং 17 সালে, সেই সময় আস্তে আস্তে ওয়েস্টের দেশগুলোতে রোস্টিং কালচার অনেক ম্যাচিওর হয়ে গেছিল। কিন্তু ভারতের তরুণরা যারা নতুনভাবে এটা শুরু করছিল তারা শুরুতে তো ওয়েস্টের মতোই হেলদি জোকস বা ফানি হিউমার এসবই রোস্টিং এ সীমাবদ্ধ রেখেছিল। কিন্তু ধীরে ধীরে ভারতের শহর থেকে গ্রামে ইন্টারনেট যত ছড়িয়ে পড়ে ততই নতুন নতুন রোস্টারদেরও আবির্ভাব হয়। আর তারা এই রোস্টিং এর হিস্ট্রি না জেনেই যাকে ইচ্ছা যা নয় তাই বলে রোস্টিং করতে শুরু করে। তাদের থেকে কোনো পারমিশন নেওয়ারও প্রয়োজন মনে করে না। আর সেই থেকেই শুরু হয় টক্সিক ইন্ডিয়ান রোস্টিং, যেখানে যারা একটু খারাপ গান গায় বা যারা ভালোভাবে কথা বলতে পারে না কিংবা যারা অভিনয় একটু কাঁচা তাদেরকেও এরা রোস্ট করা শুরু করে। যেখানে তারা কিন্তু কোনো অপরাধী করছিল না, তারা শুধু চেষ্টা করছিল। আর এই সমাজে চেষ্টা করার সবার অধিকার রয়েছে। এটা তো ছিল নর্মাল রোস্টিং, বাট এর পর রোস্টিং এর যে ফেজটা আসে সেটা ছিল সবচেয়ে টক্সিক। তোমার নিশ্চয়ই মনে আছে 2019-20 সালে টিকটক বা মিউজিক্যালি নামে একটা শর্ট ফর্ম কন্টেন্ট অ্যাপ ছিল। আর যেখানে কোনো গানের লিরিক্সের উপর মুখ নাড়িয়ে বা বিভিন্ন ক্রিঞ্জ মানুষজন বিভিন্ন ক্রিঞ্জ অ্যাক্টিং করে ফেমাস হয়। তারা কয়েক মাসে এতই ফেমাস হয় যে যেখানে বছরের পর বছর ইউটিউব করেও ক্রিয়েটাররা মাত্র কয়েক হাজার সাবস্ক্রাইবারই পায়, সেখানে টিকটক ক্রিয়েটাররা কয়েক দিন বা কয়েক মাসের মধ্যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স গেইন করে ফেলে। কারণ এই অ্যাপের অ্যালগোরিদমটা এরকমই ছিল যে যার 50টা ফলোয়ার্স সেও মিলিয়ন ভিউজ পেতে পারে, আর যার 1 মিলিয়ন ফলোয়ার্স সেও মিলিয়ন ভিউজ পেতে পারে। আর এই ভিউজ আর এঙ্গেজমেন্ট নিয়ে ইউটিউবারদের সাথে তাদের কন্ট্রোভার্সি শুরু হয়, যার শুরুটা হয় ক্যারি মিনাটের ভিডিও থেকে। সেখানে ক্যারি আর 5টা রোস্টের মতোই টিকটকারদের নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়। বাট এই ভিডিও বানানোর পর টিকটকাররা একজোট হয়ে ক্যারি মিনাটের সেই ভিডিও, যেটা ইউটিউবের সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছিল, যেমন 1 ঘন্টায় সবচেয়ে বেশি ভিউজ বা 1 ঘন্টায় সবচেয়ে বেশি লাইক, সেই ভিডিওটাকে টেক ডাউন করায় তারা। আর এরপর থেকে ইউটিউব কমিউনিটির যত রোস্টার ছিল তারা একের পর এক টিকটকারদের এগেনস্টে রোস্ট ভিডিও বানানো শুরু করে। আর সেই রোস্টের লেভেল বডি শেমিং, তাদের সেক্সিস্ট কমেন্ট করা বা বুলি করা কিংবা পার্সোনাল অ্যাটাক করা, তাছাড়া নোংরা গালাগালি দেওয়া অব্দি চলে যায়। আর এটাই যেন ইন্ডিয়ান রোস্টিং এর একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে যায়, যেখানে এরপর থেকে যত রোস্টই হতো সেখানে গালি বা পার্সোনাল অ্যাটাক এসব একদমই নর্মাল ব্যাপার হয়ে ওঠে। আর এসব যে শুধু হিন্দি কমিউনিটির সীমাবদ্ধ ছিল সেটাও কিন্তু নয়, যেখানে 2017 সালে বাংলাতে তা বঙ্গায়, খিল্লি বা চিরু এরা যখন রোস্টিং এর শুরু করে তখন শুধু রোস্টিংটা ডাবল মিনিং জোকস কিংবা ফানি হিউমারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর সেটাই আস্তে আস্তে এই টিকটক ভার্সেস ইউটিউবের পর হিন্দি কমিউনিটির মতোই পার্সোনাল অ্যাটাক, নোংরা গালাগালি আর অনলাইন বুলিং এ পরিণত হয়। আর একে একে এখনকার দিনের সমস্ত পপুলার রোস্টারদের উৎপত্তি হয়, যেমন ঋত্বিক অধিকারী, ছোট্ট ছেলে, বিষাক্ত ছেলে, আরো অনেকে। যেখানে আজকের দিনে বাংলা ইউটিউবে রোস্টিং মানেই কোনো বৌদি রোস্ট বা কোনো ভিগো মামনি রোস্ট, যেখানে কিছু ক্রিয়েটার কন্টেন্টের নামে সফট পর্ন দেখাচ্ছে আর রোস্টাররা সেই কন্টেন্ট ক্রিয়েটারদের রোস্ট করে আরো খারাপ খারাপ মন্তব্য করে আরো ভালগারিটি প্রমোট করছে। আর অডিয়েন্সের মাথা তখন গরম হয় যখন এসব রোস্টার বাংলার মানুষদের নোংরামো ইনফ্লুয়েন্স করে তিলোত্তমার জন্য রাস্তায় বিচার চাইতে নামে। আর এমনটাও নয় যে সবাই রোস্টিংটাকে মুখ বুঝে মেনে নেয়। যেমন কয়েক বছর আগে কেশব দে আর সাগর দেবনাথের ব্যাপারটা মনে আছে নিশ্চয়ই, যেখানে কেশবকে রোস্ট করার জন্য সাগরকে এক রাত জেলও খাটতে হয়। যারা জানো না তারা দাদার মুখ থেকে শুনে নাও। তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে কেশব দেকে নিয়ে এত হজবরল হওয়ার একটাই কারণ, মালটা 1 নম্বরের ছ্যাঁচড়া ফুটো মস্তান, নির্দোষ মানুষকে দোষী বানিয়ে জেল খাটায়। কিছুদিন আগে ফেসবুকে সাগর দেবনাথ বলে একজন মিমার তাকে নিয়ে রোস্ট ভিডিও বানায় এবং সেই রোস্ট ভিডিওটা দেখার পরে কেশবদের সহ্য করতে পারে না। সহ্য না করতে পারে কেশবদের সেই মিমার সাগর দেবনাথের পকেটে সোনার চেন ঢুকিয়ে দেয় এবং তাকে চেন চুরির অপবাদে 1 রাত জেল খাটায়। আবার অ্যান্টিভাই এর জেফারের সেই লিগাল কেসটা মনে আসে তো, যেখানে অ্যান্টিভাই জেফারকে রোস্ট করায় জেফার তার এগেইনস্টে মানহানির মামলা করে আর সবার সামনে তাকে দিয়ে ক্ষমা চাওয়ায়। আর স্বাভাবিকভাবেই সবার মনে একটা প্রশ্ন আসে যে যেই ফিল্ডে ডেইলি পুলিশ, কোর্ট কেস এসব লেগেই রয়েছে, সেখানে দিনের পর দিন এত নতুন নতুন ক্রিয়েটার আসছে কেন? তাদের কি এসবের কোনো ভয় নেই নাকি অন্য কিছু? তাই এই বিষয়ে আমি একটু রিসার্চ করা শুরু করি। আর রিসার্চের সাথে সাথে আমি এর উত্তর পেয়ে যাই। দেখো, আজকাল সবার ফোনে 5G আর আনলিমিটেড ইন্টারনেট থাকায় সবাই অনেক বেশি কন্টেন্ট কনজিউম করে। আর তাই যেখানে কন্টেন্টের কনজাম্পশন বাড়ছে সেখানে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যাটাও বাড়বে, এটাই স্বাভাবিক। বাট প্রবলেমটা হলো মানুষের টেস্ট নিয়ে। এখনকার দিনে বাংলার মানুষের কাছে কন্টেন্ট ক্রিয়েশন মানে হয়ে দাঁড়িয়েছে ওই বস্তা পচা ফুড ব্লগ, যেখানে ফুড ব্লগিং সম্বন্ধে কারোর কোনো আইডিয়াই নেই। শুধু একটা দোকানে 10 বার গিয়ে সেম ডায়লগ দিচ্ছে কিছু টাকা আর ভিউজের জন্য। নইলে ফ্যামিলি ব্লগ,
থুড়ি এটাকে ফ্যামিলি ব্লগ না বলে সফট পর্ন বললেই বেশি ভালো হবে, আর নইলে এই রোস্টিং, যেখানে ফুড ব্লগিং করতে গেলে তোমাকে লোকের হাজার একটা কথা শুনতে হয়, নিজেকে অনেক কনফিডেন্টও হতে হয় সবার সামনে কথা বলার জন্য। বাট ফ্যামিলি ব্লগ করতে হলে ওখানে ক্যামেরা অন করে ওরকম নোংরামো করতে হয়। বাট তুমি যদি দেখো সেই তুলনায় রোস্ট বানানো কিন্তু অনেক ইজি, যেখানে অলরেডি যেটা নিয়ে লোকে খিল্লি করছে বা মিম বানাচ্ছে সেটা নিয়ে একটা নিজের মতো কমেন্ট্রি করে আপলোড করে দেওয়া, যেখানে তুমি যা ইচ্ছা বলতে পারো, যেমন ইচ্ছা গালাগালি পার্সোনাল অ্যাটাকও করতে পারো। আর ট্রেন্ডিং লোকেদের না আমার ছবি থাম্বনেলে লাগালে আর কন্ট্রোভার্সিয়াল কিছু কথা বলে দিলে ভিউজ তো আসবেই। আর এটাই কারণ নতুন ক্রিয়েটারদের অন্য সব ক্যাটাগরি ছেড়ে রোস্টিংটাকে বেছে নেওয়ার, কারণ বাংলাতে এডুকেশনাল কন্টেন্ট কেউ দেখেই না, আর সেখানে নতুন চ্যানেল খুলে সব ভালগারিটি করলে ভিউজ আর সাবস্ক্রাইবার্স ইজিলি পাওয়া যায়। তাই এই পথটাই বাংলা ইউটিউবে সাকসেসফুল হওয়ার জন্য সবচেয়ে ইজি বলে মনে হয় সব রোস্টারদের। বাট যারা সত্যিই বাংলাতে ভালো কন্টেন্ট বানাতে চায় সেসব রোস্টাররা আস্তে আস্তে নিজেদের এই ভালগারিটি থেকে সরিয়ে নিয়ে কোয়ালিটি কন্টেন্টে ফোকাস করেছে, আর আস্তে আস্তে ভিউয়ার্সরাও তাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো দা বঙ্গায়, যার বাংলাতে রোস্টিং কালচার শুরু হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে। সেও এখন রোস্টিং থেকে সরে গিয়ে স্কেচ ভিডিওস বা অন্যান্যভাবে ইনফরমেশন ভিডিও বানায়। কিংবা ঋত্বিক অধিকারী, যেখানে ঋত্বিক অধিকারীর কেরিয়ারটাও রোস্টিং থেকে শুরু হলেও সে এখন মিম রিভিউস, টেক ভিডিওস, পডকাস্ট এসব বানায়, আর রোস্টিং এর থেকে 10 গুণ বেশি ভালোবাসা পায় সেই ভিডিওতে। তাছাড়া রাহুল দে, বস্তির ছেলে পচা, সিনেবাপ এরাও যারা একসময় রোস্টিং দিয়ে নিজের কেরিয়ার স্টার্ট করেছিল, আজ তারা সেই রোস্টিং এর বাজে ইম্প্যাক্টটা বুঝতে পেরে কেউ ইনফরমেশনাল ভিডিও বা কেউ অন্য ফানি ভিডিওস বানানোতে শিফট করেছে, আর সেই জন্যই তারা এখনো রেলিভেন্ট রয়েছে। নইলে খিল্লিবাজ চিরু, দ্য ডার্টি গায় এদের মতো তারাও বাংলা ইউটিউব কমিউনিটি থেকে উধাও হয়ে যেত। বাট তোমার মনে এখন একটা প্রশ্ন আসবে যে সবাই যদি ভালো হয়ে যায় তাহলে এখনো বাংলাতেই ভালগার রোস্টিং চলছে কেন? দেখো, দেয়ার উইল বি সাম এক্সেপশনস অলওয়েজ। যারা বলবে আমি অন্য কিছু ট্রাই করেছি বাট আমার অডিয়েন্সই দেখতে চায় না, বা অন্য কিছু বানালে ভিউজও আসে না আর টাকাও আসে না, তাই তারা এসবই বানায়। আর তারাই সেরকম ক্রিয়েটার যারা সবকিছু জেনেও এই নোংরামোটাকে প্রমোট করে যাচ্ছে। আর এখানে যে শুধু সেই গুটি কয়েক ক্রিয়েটারের দোষ আছে তাও কিন্তু নয়, তাদের সমান দোষ রয়েছে সেই সমস্ত ভিউয়ার্সদের যারা নিজের ফ্যান্টাসি পূরণ করার জন্য প্রথমে সেই নোংরা ভিডিওটা দেখে আর সেখানে নোংরা নোংরা কমেন্ট করে, আর সেই ভিডিওটা নিয়ে যখন রোস্ট করা হয় তারা সেখানে গিয়েও নোংরামো করা স্টার্ট করে। একটা জিনিস ভেবে দেখো, যদি অ্যাজ আ ভিউয়ার তুমি এসব নোংরা ফ্যামিলি ব্লগস বা রোস্টিং গুলোকে অ্যাভয়েড করো তাহলে দেখবে সেই ক্রিয়েটারও অন্য কিছু বানাতে বাধ্য হবেই, কারণ ক্রিয়েটাররাও জানে এসব বানালেই বেশি বেশি ভিউজ আসবে, আর বেশি ভিউজ মানেই বেশি বেশি ব্র্যান্ড প্রমোশন আর বেশি বেশি টাকা, তাই তারা এটা দিনের পর দিন করেই চলেছে। বাট দিস শুড স্টপ নাও। আমি ভিউয়ার্সদের এটুকুই রিকোয়েস্ট করবো যে ভালো জিনিস দেখো আর নোংরা জিনিসগুলোকে বয়কট করো, তাহলেই দেখবে এসব আস্তে আস্তে বানানো বন্ধ হয়ে যাবে। আর এসব বলার মানে এটা নয় যে আমি রোস্টিং করাই বন্ধ করে দিতে বলছি, আমি শুধু বলছি যেই বিষয়গুলোর এগেইনস্টে আওয়াজ ওঠানো দরকার সেগুলোতে নিশ্চয়ই আওয়াজ তোলো, হেলদি ব্যান্টার করো, ফানি জোকস বলো, বাট এই পার্সোনাল অ্যাটাক, বডি শেমিং, অনলাইন বুলিং এগুলোকে এবার স্টপ করো। আর যারা জানো না তাদের বলে রাখি, এই রোস্টিং থেকেই শুরু হয় কিছু কন্ট্রোভার্সি, আর সব কন্ট্রোভার্সি করে একদল ক্রিয়েটার ফেমাস হচ্ছে। জানতে চাও কিভাবে? তাহলে এই ভিডিওতে ক্লিক করে চলে আসো, তোমার সাথে দেখা হচ্ছে ওখানেই। টাটা।